আমি তাদেরকে একাধিকবার বললাম যে আপনারা ঝামেলা হলে প্রশাসনকে জানান, যদি করতে হয় শক্তভাবে করেন, আর না করতে হলে আমাকে বলেন, আমি ঢাকা চলে যাই, আমি যেহেতু কাছে আছি, প্রোগ্রামে না আসলাম। তারা জানাচ্ছে বলে বলে মোটামুটি আধা ঘন্টা আমি হিয়াকো বাজারে অবস্থান করছি, এর ভিতরে অনেক মানুষ জড়ো হয়ে গেছে আমাকে দেখে, ওনারাও মাহফিলের যে দিকে যাবে, তা তারা বলতেছে চলেন, কোনো সমস্যা হবে না। তা আমি শুধু তাদের অপেক্ষায় ছিলাম যে যদি সমস্যা হয় আমি চলে যাব, আমি যাওয়ার জন্যই তৈরি ছিলাম, গাড়ি এদিকেই আমার মুভ ছিল, ঢাকার দিকে। এর ভিতরে ওনারা বলতেছে ঝামেলা আসবেন না, ঠিক আছে আমি রেডি। হুট করে আরেকজন যিনি আমাকে দাওয়াত দিচ্ছেন মূলত, উনি আমাকে বলতেছেন যে আমাদের প্রায় 30-40 জন যুবক চলে গেছে হুন্ডা নিয়ে, আপনি ওদের চলে আসেন, সব ক্লিয়ার হয়ে গেছে। তো যখন যুবকরা এই পর্যন্ত চলে আসছে হুন্ডা নিয়ে, তখন আমরা রওনা দিই। এবং মাঝখানে আবার গাড়ি রোধ করে বলতেছে হুজুর ওখানে নাকি ঝামেলা হচ্ছে, মানে এটা কমিটির কেউ না, এখানের একজন আলেম বলতেছে ঝামেলা হচ্ছে। তো আমি বলছি তখন আমি গাড়ি নিয়ে রিটার্ন যাই। তখন যুবকরা বললো না চলে আসছে কিসের, আমরা যদি কোনো কিছু করা লাগে, এভাবে বলতেছে জীবন দেওয়া লাগলে জীবন দেবো। আমি বলছি ভাই এটা আবেগের জিনিস না, এখানে পরিস্থিতিটা মোকাবেলা করা সবচেয়ে বড় বিষয়, আমরা পরিস্থিতিটা শান্ত হোক পরে আসবো। এখন এতগুলো মানুষের মাঝখান দিয়ে তো আমি ঢাকায় যেতে পারি না। তো এরা আমাকে সামনে নিয়ে চললো, আর যে এলাকার নাম বলছেন ওখানে যাওয়ার পরে দেখি কিছু যুবক লাঠি আরো অনেক কিছু অস্ত্র অস্ত্র নিয়ে দাঁড়ানো। তো ওরা গাড়িতে দরজা টোকা দিচ্ছে আমাকে বের হওয়ার জন্য, বের হন বের হন। তা আমি বের হলাম, বের হওয়ার পরে একজন গাড়িতে আঘাত দিবে, তা আমি বললাম ভাই কেউ গাড়িতে আঘাত দিয়েন না। ওপর দিকে আরেকজন বলতেছে পেট্রোল ঢাল, গাড়ি পুরা, এই বিভিন্ন বাজে বাজে কথা আর কি, গালিগালাজ। তো আমাকে বলতেছে আপনি হুন্ডায় ওঠেন, আমি বললাম গাড়িতেই যাই, হুন্ডা উঠে ঠান্ডা লাগবে, তা আপনার সাথে এখানে আমরা ভালো ব্যবহার করার জন্য আনি নাই। পাশ থেকে অনেকেই যে কথাগুলো বলতেছে, তো আপনি সুন্দর মতো কথা শুনেন, আমরা আপনার গায়েও হাত দেবো না, অসম্মানীয় করবো না। আমাকে অসম্মানী না করলে আমার গাড়িতে আমাকে যেতে দেন, আপনারা আপনাদের হুন্ডায় যান। না হুন্ডাতেই উঠতে হবে। তো আমার পাশে আমার ছোট ভাই ছিল, ও বারবার মানা করতেছিল হুন্ডায় উঠবে না। তো আমার পাশে ড্রাইভার আর দুইজন সফর সঙ্গী, দুজনকেই যথেষ্ট আঘাত তারা দিল, অনেক মারলো। এর ভিতরে তারা আমাকে সেভ করতে যায়, তারা মারটা খাইছে আর কি। তো তখন আমি বললাম ঠিক আছে মারামারির দরকার নেই, হুন্ডায় উঠো। এর ভিতরে হুন্ডায় উঠলাম, আরেক জায়গায় এসে একটু ব্যাকে আসলো, এসে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গেল আর কি। তা আমি বললাম ভাই এদিকে কোথায়, আপনারা এমন জায়গায় বসেন যেখানে মানুষ আছে। না আপনার কোনো টেনশন নাই, যান চলেন, কথা ওখানে হবে। কোথায়, আমাদের দোকান আছে, ব্যক্তিগত দোকান আছে। আচ্ছা ব্যক্তিগত দোকানে আপনারা এটা কোন জায়গাটায়, পেরেশানি নিয়েন না। আচ্ছা আমি পেরেশানি নাই, কিন্তু আমার তো জানতে হবে কোথায় নিচ্ছেন আপনি। এই বলে বলে তারা একবার এইদিকে দাঁড়া একবার ওদিকে দাঁড়া, অনেক দূরে নিয়ে গেল। এর ভিতরে মাঝখানে কয়েকটা জিনিস বললো যে আপনি এই দেলোয়ার হোসেন সাইদী সাহেবের ফাঁসি চাইছেন, সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে। তাই বললাম ভাই আমি সাকা চৌধুরীকে ভাবে আমাদের জানা নাই, মানে সালাউদ্দিন কাদের বলতেছে, আমি ওনাকে ভাবে জানা নাই। যাই হোক চিনসি বিএনপির, বাকি উনার ফাঁসি চাওয়া বা উনি কি, আমি এগুলো কিছু জানি না। বাকি সাইদী সাহেবের বিষয় যেটা বলতেছেন, এটা হলো আমি 13 সালে আমি যেখানে পড়ি, আমাদের ওস্তাদরা সব ছাত্রদেরকে নিয়ে গেছে, আমরা তখন ছোট পড়ালেখা করি। তো ওই অবস্থায় আমরা জানতামও না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে, আমাদের অজান্তেই ওখানে যাওয়া। তো ওখানে ফাঁসি চাইছেন হচ্ছে একজন, আমরা পাশে ছিলাম, আমি তো চাইনি, আর উনি কি বক্তব্য দিচ্ছে আমি জানিও না। এরপরেও আমি ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি সবার কাছে আমার ফেসবুকে লাইভে অনেক বয়ানে বলছি যে এটা আমার ভুল, যদি আমি অনাকাঙ্ক্ষিত ভাবে গেছি, এরপর আপনাদের যারা কষ্ট পাইছেন আমি ক্ষমা চাই। আর সাইদী সাহেবকে এদেশের জনগণ রাজনীতির পরিচয়ের ভিন্ন ভাবে মহব্বত করে, তো ওই জায়গা থেকে আমাদেরও মহব্বত আছে আলিম হিসাবে। তো এখানে তো ওই বিষয় তো ভাই ক্লিয়ার, ওই ইস্যুতে আপনারা আমাকে ধরবেন কেন? ইস্যু তো ছিল আমি জানি একটা সভাপতি বা প্রধান অতিথি কেন্দ্র করে, তো ইস্যুটা ও কেন্দ্র থেকে বাদ হয়ে আমার কাছে আসলো কেন? কয় না আপনি ওটা কেন করবেন, আপনি কেমন তাহলে কি 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 মুসলমান, আপনি কি আলেম হয়েছেন? ভাই আমি তো এই বিষয়ে ক্ষমা চাইছি, আপনারা আমাকে ক্ষমা না করতে পারলে আল্লাহর কাছে কিভাবে আপনারা ক্ষমা আশা করেন? আর আমি মেহমান, সবচেয়ে বড় কথা। তো তারা এক জায়গায় নিয়ে যাওয়ার পরে এর ভিতরে হুট করে একজন মেম্বার গেলেন, মেম্বার যায় বলতেছেন এই কারারে তোরা কারা, কি সমস্যা, হুজুরে কে আনছে? তা আমাকে যায় পরিচয় দিলেন মেম্বার। তা বললাম ভাই কি কিছু সমস্যা? আপনি আমার সাথে উঠেন, চলেন। কোথায়? চলেন। তা ওনার হুন্ডাতে আমরা আবার দুইজন উঠলাম, উনি পরে ওদেরকে কারা কারা আসছে চিনেন? ভাই আমি তো একা নতুন, তো কারো চিনি না। ঠিক আছে চলেন, আমি দুঃখিত আপনার এই কাজের জন্য। উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো, পরে আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখলাম, ওনারা এখানে আনলেন। সেক্ষেত্রে আপনাকে কোন ধরনের শারীরিক আঘাত আমাকে করেন, ওই যে বললাম আমাকে ঠেকাইতে গেছে, মানে আমার যারা ওরা ঠেকাইতে যে ওরা আমার গেছে। আপনার কি অ্যাজাম্পশনটা কি মনে হয়, এটাকে আসলে যেটা বললো তারা সেটা কি একটা অজুহাত, নাকি মূলত হচ্ছে তো অতিথি করা না করা, সেখানে যেটা আগে থেকে আপনাকে ইনফর্ম করা হয়েছে এখানে ঝামেলা হতে পারে বা ঝামেলা হবে?
এই ধরনের আসলে কি মনে হচ্ছে ঝামেলা তো আপনার? মাহফিল কেন্দ্রিক মানে বা অভিজ্ঞতা কি বলে আপনার? মানে আমাদের অভিজ্ঞতায় এরকম দেখা যায় সভাপতি প্রধান অতিথি নিয়ে অনেক ঝামেলা অনেক জায়গায় হয়, কিন্তু ওই অ্যাটাক বক্তার উপরে আসে না, কারণ বক্তা তো এখানে একদমই নির্দোষ। সে দাওয়াতপ্রাপ্ত মেহমান, সে আসবে যাবে, ব্যক্তিগত কোন্দলগুলো ওনারা ঠিক করবে। তা আমি তো জানি যে এখানে ওনাদের ব্যক্তিগত কোন্দল মেম্বারে লাগছে, ওটা রাজনীতিক হবে, আগামীকাল এটা ক্লিয়ার হবে। তো ওইটার ইস্যু আমার উপরে কেন আসবে? আপনাকে যিনি দাওয়াত দিয়েছেন মূলত আপনার সাথে কমিউনিকেট করেছেন ওই উনি ভদ্রলোকের নামটা হচ্ছেন কি? আজিম ভাই, উনি আমার মুসল্লি মূলত। আচ্ছা। উনি ঢাকায় থাকে, উনি এলাকার জামাই, উনি এলাকা সম্পর্কে তেমন কিছু জানে না। তা আমি ওনাকে বলছি, আজিম ভাই আপনি তো নতুন মানুষ, আপনিও এলাকার জামাই, আমিও নতুন, তা আপনি একটু প্রশাসনকে করেন। তো উনি একবার বলতেছিল আসেন না, আবার ওই মাদ্রাসার মতো আমি বলতেছি হুজুর আসেন, আবার অনেকখানে লোক বলতেছে আসেন। তা আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, কিন্তু ওনারা কিন্তু লোক পাঠাই দিছে অলরেডি। লোক পাঠানোর পরে বলতেছে হুজুর সমস্যা। এখন ওই লোক তো আমার কাছে ছাড়তেছে না। লোক 2-3 জন হইলে আমি গাড়ি ঘোড়ায় চলে যেতাম, লোক তো 40 জন। এই 40 জনকে আমি ওভারটেক করে কিভাবে যাব? তখন আমিও আটকে গেছি, ওরাও আটকে গেছে। অর্থাৎ তারা আপনাকে গতিরোধ করে একটা জায়গায় নিয়ে গেছে, সেখানে হ্যাঁ। আবার মেম্বার খবর পেয়ে গিয়ে আপনাকে জি, জি, জি। সেফলি নিয়ে আসছে। পরবর্তী মনে হয় আমার সফর সঙ্গী ওই 999 আমাকে দেখাইলো, 999 ফোন দিছে, তা ওনারা পরে যে তাহলে এই যে এই বিষয়টা এখানে গুজব ছড়ানো হয়েছে মানে অপহরণ, এটা কি আপনি মনে করেন যে এটা অপহরণের এটা পর্যায়ে পড়ে এটি? আপনি কি অপহরণ তো করে মূলত টাকা পয়সা বা জি। অন্য কোনো ধান্দার জন্য। এটা জি। অপহরণ না, এটা হলো আমাকে ব্যক্তিগত অ্যাটাক করার জন্য। হয়তো কেউ, তা আপনি না গেলে মাহফিলটা হবে না বা অন্য কোনো এটা ভিন্ন ইস্যু থাকতে পারে, এটা আমি বলতে পারতেছি না আপাতত। বাকি এটার কোনো যুক্তিতেই মনে হয় না যে কোনো মেহমানের উপরে এভাবে অ্যাটাক করা তারা যায়। কি সেখানে পলিটিক্যাল কোনো আইডেন্টিটি বলছিল বা বিএনপি করে বা অন্য কোনো দল বা 2 দলের জামাত? নামই আসছে, আমি দলগুলো বলতেছি না। দর্শক শুনছিলেন জনাব মাওলানা সাহেব বলছিলেন যে সাইদ সাহেব বলছিলেন যে তিনি পুরো ঘটনাটা বিবরণ দিলেন কিভাবে কি ঘটেছে। তো সেখান থেকে তিনি এখন নিরাপদভাবে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে আছে। আমরা আরেক মিনিট কথা বলবো, এখানে স্থানীয় একজন আলেম রয়েছেন। ভাই আপনার নামটা কি? মুজিবুল হক। আপনি একটু বলবেন যে আপনি তো ওই এলাকার, তো আসলে বিষয়টা কেন ঘটলো বা কি? আমিও এলাকার না, আমি যে হিয়াকো এলাকার। আচ্ছা। সাদ ভাইয়ের সাথে আমার সাথে আগে থেকে রিলেশন বন্ধু। আমি আমার উদয় পাত্র একবার আনছিলাম, যে আনার পরে ভাইয়ের সাথে হিয়াকোতে দেখা হলো। তো দেখা হওয়ার পরে ভাই আমাকে বুকে জ্বরে নিচ্ছেন, মানুষের জড়তা দেখছি। আসলে আমি মনে ছিলাম কি এই ঘটনাটা আমি জানতাম না। ভাই আমাকে বললো গাড়িতে উঠেন চলেন। আমি বলছি ভাই আমি মাহফিলের আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে কাজ করতেছি, তো আপনারা জানেন ইনশাল্লাহ আমি পরে। তখন কি করে আমি ওই মাহফিলে যাওয়ার জন্য, যেহেতু ভাই বলছে এতটুকু দূর থেকে যাওয়ার জন্য, মনকে বোঝাতে পারতেছি না। আমি কি করলাম, এই নাস্তা কাজ শেষ করে নাস্তা করতে গেলাম। পরোটা আনলো, পরোটা আনার সাথে আমাদের ওলামায়ে কেরাম এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় মসজিদের মহোদয় সাহেব, হাফেজ ইলিয়াস সাহেব, উনি আমাকে ফোন দিচ্ছেন, ভাই ভাইয়ের উপরে এটা কাটছে, আপনি আপনার হিয়াকো বাজারে ওনাকে কিছু দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেল করে এরা নিয়ে গেছে। কোথায়? বারাবার ভিতরে। কোথাকার কেন্দ্রীয় মসজিদ এটা? এই আমাদের হিয়াকো কেন্দ্রীয় হিয়াকো মসজিদে। মসজিদে। জি। উনি ফোন দেওয়ার পর আমি 999 ফোন দিলাম। আমি মানে প্রশাসনকে ফোন দিচ্ছি যে। তখন আমি 999 ফোন দেওয়ার পরে আমার মনে হয় প্রায় 10 মিনিট লাগছে 999 আমাকে কল রেখে আমাকে বলছে কল কাটিয়েন না। সর্বপ্রথম আমাকে ফটিকছড়ি করছিল, ফটিকছড়ি ল্যান্ড থেকে করে আমাদের বুসপুর থানা সম্ভবত আমাদের দাঁতমা থানা তদন্ত কেন্দ্র এদেরকে পাঠিয়েছে। পাঠানোর পর আমি ইয়ার পর আমি লাইভে ঢুকে গেছি। আমি বলতেছি ওনারা আসছে যেটি লেট হচ্ছে, আমি লাইভে ঢুকে সর্বপ্রথম আপনি তখন কি হিয়াকোতে হিয়াকোতে অবস্থান অবস্থান করছেন? তার করতেছি। মানে ওখানে আপনি যান নাই? না আমি যাইনি, আমি আমার যেটা জানতে প্রতিনিধি। চাচ্ছি সেটা হচ্ছে যে এই ঘটনাটা আপনার কি ধারণা হচ্ছে, এটা কি আসলে কি অপহরণের পর্যায়ে পড়ে নাকি মূলত হচ্ছে যে ওখানকার ওদের অভ্যন্তরীণ কোনো অভ্যন্তরীণ আন্দোলনের কারণে এই ঘটনা? এই ঘটনাটা আসলে ভাই যেটা বলছে কোনো দলের নয়, যেগুলো দলের কোনো সন্ত্রাসী যে ভাই আবার ছবি দেখালেন। আমি এটা কথা স্পষ্ট করি, যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন ভাইরাল হচ্ছে যে ছবিগুলো 2 জন ব্যক্তি, অভিযুক্ত এই 2 জন ব্যক্তি, এই 2 জন ব্যক্তি খোঁজ খবর পাওয়া গেলে এরা ইয়াবা ব্যবসায়ী সেখানকার এই মাহফিল কমিটির সাথে জড়িত কেউ আছে, এখানে সম্পৃক্ত কেউ আছে? সম্পৃক্ত একটা ভাই আছে সব। দর্শক আমরা ওখানকার একজন সর্দার আছেন, গ্রাম সর্দার, যিনি হলুদিয়া তার বাড়ি, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই একটু যদি বলেন যে আপনারা যে মাহফিলটা করছিলেন, এমনি সচরাচর আমাদের এই এলাকায় বা দেশীয় যে আইন রয়েছে, মাহফিল বড় ধরনের কোনো আলেম বা বড় ধরনের কোনো বক্তা আলোচক যদি আনতে হয় বা মাহফিলের নিরাপত্তার সাথে অন্তত প্রশাসনকে মৌখিক হইলেও অবহিত করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তা আপনারা কি প্রশাসনকে বিষয়টি অবহিত করেছিলেন কিনা, আর এই ঘটনাটি কেন ঘটলো আপনার কি মনে হয়? আমি প্রশাসনকে আমরা অবৈধ করি নাই, আমার জানার মধ্যে কলে এই যে আজকে হইতো না। আমরা ডক্টর ইউনূস আসার পরে যে মাহফিলের জন্য উন্মুক্ত ক্লিয়ারলি
এই কারণে সম্ভবত এটা হয় নাই। জি আজকের যে ঘটনাটা, এটা আমি যতটুকু জানি, আমি মাগরিমের পরে বাজারে একটু আলোচনা পাইলাম যে এই হুজুর আসতেছে, হুজুর শাহবাগী হুজুর হুজুর আসতেছে, সম্ভবত ঝামেলা হইতে পারে। তাই আমার প্রতিনিধি যারা আছেন তাদেরকে বলছি যে হুজুর নিয়ে একটু ঝামেলা চলে, হুজুর কোন জায়গায় আছে দেখেন, এই সমস্যা। যে ভিডিওতে অনেকটা দেখাচ্ছে যে হুজুর নাকি ওই সাবেক হুজুরের সাথে ওখানে ইয়ার সাথে জড়িত আছে, বুঝতে পারছি। হুজুরের ছবি শুধু আছে। তো এই বিষয়ে আমি বললাম যে ওনাকে যে আনছে দাওয়াত দিয়ে, জি তার লোক বিষয়টা শেয়ার করছে যে এই বিষয়ে একটু সমস্যা হতে পারে, হুজুর সম্মানী ব্যক্তি, আইসা অসম্মান করার দরকার নাই, জি কোন জায়গায় আছে একটু দেখেন, আমরাও দেখি কি এটার সমস্যা করা যায় কিনা। পরে জসিম মেম্বারে আবার ফোন দিল যে করিম দেখ, হুজুর একটু সমস্যা আছে, হুজুরের দাওয়াত দিচ্ছে তোরা, থানা তো জানাস নাই, তো একটু সমস্যা আছে, হুজুরের আইতে নিষেধ কর, আইতে নিষেধ কর, সম্ভবত এরকম ঝামেলা চলে যে ইয়ে হইতে পারে। তা আমি নিষেধ করার পরে আমি বাজারে তাদের সাথে বসে দেখা করার পরে আবার গেছি যে যে হুজুরে নিষেধ করছে কিনা। আমি কয়েকবার ফোন দিয়ে নিষেধ করছি, পরবর্তীতে রিসিভ করতেছে না। পরে দেখলাম যে এটা আমাদের ছেলে পেলে আইতেছে এদিকে, কারো মোবাইলে সংযোগ দেন রানিং আছে, যে তোরা কোন দিকে যাস, কি আসো বিষয়। পরে আমি আবার মাদের সাথে গেলাম যে হুজুর কে অফ করাছেন কিনা। এবার আজিম ভাই আবার জসিম মেম্বারের সাথে ফোনে কথা বলছে যে জসিম ভাই আপনি একটু দেখেন, হুজুর আসছে কিন্তু খেয়া কিন্তু চলে আসছে, অপেক্ষায় আছে, এবার আপনি যদি একটু বলেন। এর মাঝামাঝি আমি আর এখান থেকে আয়া পড়ছি, কথা অবস্থায় আমি বাড়ি আয়া পড়ছি। আসার পরে কিছুক্ষণ পরে শুনলাম যে কি হুজুরকে অ্যাটাক করছে। এই কথা শুনে মোটরসাইকেল নিয়ে সামিদ আলী মাহমুদের নাম শুনে আসছি, দেখছি নাই, তাকিয়ে বাজারে আসছে, অনেকক্ষণ ছিলাম নাই, হুজুর গুলো ভিতরে নিয়ে গেছে। ভিতরে নেওয়ার অনেকক্ষণ পরে পুলিশ গেছে দিক থেকে। পরে আমরাও মাহফিলের লোকজনের দিকে আগাইতেছি। এই অবস্থায় পুলিশ যে হুজুরকে নিয়ে আসছে, এখন ওখান থেকে আমরা দুজনে আসছি যে ওখানে রাস্তাঘাট মোটামুটি ব্যারিকেড দিয়ে রাখছে, আমরা দুজন আসছি যে আমরা হুজুর কি সুস্থ আছে কিনা দেখার জন্য। যদি হুজুর সুস্থ থাকে, থানাতে থাকে, তাহলে আমরা অবরোধ এটা উদ্যোগ করবো। আমি এসে এখানে ফোন দিছি যে হুজুর ঠিক আছে, ঠিক আছে, হুজুর ঠিক আছে, তোমরা রাস্তাঘাট ক্লিয়ার করে দাও, তোমরা যা যার পথে বাড়ি যাও। হুজুরকে এখন আমাদের প্যান্ডেলে অবরোধটা কারা করছে? ওই যে আমাদের মাহফিলের আয়োজন হুজুরের সমর্থক যারা, তারা যে হুজুরকে এই মুহূর্তে পুলিশ দেবে না, কারণ হুজুরের নিরাপত্তা কি, এখন আর হুজুর আশা করো না, তোমরা বাড়িতে চলে যাও, রাস্তাঘাট ক্লিয়ার দাও। এই বললে আমি এখন ওই পর্যন্ত আসছি। এই বিষয়টা কি কারণে হতে পারে বলে, আপনি তো ওই এলাকার মানুষ। জি আসলে ওই যে এটা হুজুরকে দাওয়াত দেওয়ার সময় মানে এরকম অনেকজনে লেখালেখিও করছে, শোনা কথা, আমি আসলে এটা ইয়া করে নাই যে হুজুর সাহাবাই হুজুর কি জন্য দাওয়াত দিচ্ছে, সেই এরকমই বিষয়টা। এই বিষয়ে আমি মনে করি যে এটাই। এখন যে বিষয়টা প্রচার করা হচ্ছে বা ওখানে ওই এলাকা থেকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওনাকে অপহরণ করা হয়েছে, তা এটা কি, আপনি তো পুরো ঘটনাটাই জানছেন, এটা কি অপহরণের পর্যায়ে পড়ে কিনা বা? যে আসলে অপহরণ করলে আমি হুজুরকে জিজ্ঞাসি, হুজুর আপনার কোনো আঘাত হয়েছে কিনা, আমরা মোবাইল বা টাকা পয়সা কোনো কিছু নিয়ে গেছে কিনা। হুজুর বলছে যে না, কোনো কিছু এনে নাই, এমনি ধরাধরি হয়েছে, হারাহারি হয়েছে, আমার লোকজনে মারছে, আমাকে আঘাত করে নাই। তারপরে তো দস্তাদস্তি হলে হালকা পাতলা এরকম ইয়া করছে, কোনো আঘাত করে নাই, কোনো কিছু নেয় নাই। তা আমি এটা কি বলবো, আর আমি বুঝতেছি না যে অপহরণ কি। আপনার কি নাম ভাই? আব্দুল করিম। দর্শক শুনছিলেন, ওখানকার গ্রাম সর্দার আব্দুল করিম বলছিলেন যে পুরো ঘটনাটি এখানে এই মূলত যে ঘটনাটি আসলে ঘটেছে সেটিকে অনেকটা হুজুরকে অপহরণ করা হয়েছে বলে প্রচার করা হয়েছে, কিন্তু সাথে সাথেই যে ঘটনাটি ঘটেছে উনার গতিরোধ করা হয়েছে যাতে মাহফিলে যেতে না পারে। গতিরোধ করে উনাকে হয়তো একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে উনার যে বিবরণ আমরা জানলাম, ওই এলাকার মেম্বার, আমরা হয়তো নামটি পাই না, কোন মেম্বার হতে পারে, কাশেম মেম্বার, 8 নং ওয়ার্ডের মেম্বার কাশেম মেম্বার, তিনি যখন হয়তো খবর পেয়েছেন, তিনি নিজ উদ্যোগে গিয়ে উনাকে ওখান থেকে উদ্ধার করে বা উনাকে নিয়ে এসে এরই মধ্যে কিন্তু পুলিশ প্রশাসন এই খবরটি পাওয়ার পরে সাথে সাথে উনারা ফোর্স নিয়ে উনারা মুভ করে এবং উনারা করলিয়া তাকিয়ে বাজারে গিয়ে হুজুরকে গাড়ি সহ ওনারা অক্ষত অবস্থা পায় এবং দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে এবং এখানে এনে এখন এখানে আছেন সাথে উনার যারা ওলামায়ে কেরাম, ওই এলাকার সর্দার থেকে শুরু করে সবাই আছে। হ্যাঁ, উনাকে মারধর করা হয়েছে। একটু
আমাদের কথা শুনে? জি, আমাদেরকে মারধর করেছে ওনারা অনেক। কতজন ছিল ওরা? ওনারা তো 30-40 জনের উপরে হইব। আচ্ছা, আপনাদেরকে কেন মারধর করলো? আপনারা তো আমরা তো কিছুই জানি না, আমরা তো যাচ্ছি মাহফিলে, ওনারা গাড়ি আটকাই দিল। কি বলছিল তারা তখন? তারা তো কিছু বলতেছে না, নামেন গাড়ি থেকে নামেন, দস্তাদস্তি করতে গাড়ি থেকে নামে, এই তো হুজুরে ঘুষা দিতেছে, ওইটা আমরা আটকাই দিকে আমরা মানে পুরা মানে 3-4 জন ওনারা গাড়ি ভেঙে ফেলাইবো, আগুন দিয়ে দিব, ওই আটকাই দিকে ওনারা ঘুষা টুষা দিয়ে আমাদেরকে পুরা কি নাম সবাই মারধর আপনার? করছে। আমার নাম হচ্ছে ইকবাল। ইকবাল। দর্শক শুনছিলেন, উনি হচ্ছে হুজুরের সফর সঙ্গী, উনাকেও আঘাত করা হয়েছে। তো যে বিষয়টি বলছিলাম দর্শক, যেটি প্রচার করা হয়েছে যে হুজুরকে অপহরণ করা হয়েছে, মূলত যে বিষয়টি আমরা ক্লিয়ার করতে চাচ্ছি সকলের কাছে, আসলে উনাকে অপহরণ করা হয় নাই। ওই ধরনের অপহরণের পর্যায়ে ওই ধরনের ঘটনা ঘটনা মূলত হচ্ছে যে দুটি বিষয় এখানে কাজ করেছে। একটি হচ্ছে যে উনার ব্যাপারে যে কথাটা আসছে, উনি শাহবাগী বা শাহবাগীর সাথে হয়তো ছিলেন, উনি যেটি বলেছেন যে, বা হয়তো উনি মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হয়তো ফাঁসির দাবি করেছিলেন বা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দাবি করেছেন, এই বিষয়টি উনার বক্তব্য থেকে উঠে এসছে, যেটি উনাকে হয়তো তখন ওরা উপস্থাপন করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে সেখানে প্রধান অতিথি করা না করা নিয়ে দুটি পক্ষ কাজ করেছে। মূলত এই দুটির যে কোনো একটি কারণকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। আমার ছোট ভাই ছিল। জি, তো এই মুহূর্তে এখন হুজুর এই মুহূর্তে এখন উনি দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে আছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি যে উনারা কিভাবে উনাকে পেয়েছেন, যেটি আমাকে মৌখিকভাবে অনানুষ্ঠানিক বা আনঅফিসিয়ালি যেটি জানিয়েছেন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ জনাব শামসুদ্দিন সাহেব, পুলিশ পরিদর্শক। তিনি যেটি বলেছেন যে ওনারা খবর পেয়ে সাথে পুলিশ ফোর্স নিয়ে করলিয়া তাকে বাজারে গিয়ে উনার গাড়ি সহ উনাকে পেয়েছে, সেখান থেকে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে এসেছে। এখানে যেহেতু একটি ঘটনা ঘটেছে, সেটির আইনি কিছু প্রসিডিওর রয়েছে, কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সেগুলো সম্পূর্ণ করে হয়তো উনাকে নিরাপত্তা যেভাবে দেয়া লাগে, যেহেতু এই মুহূর্তে উনার নিরাপত্তার প্রয়োজন রয়েছে, সেই বিষয়টি পুলিশ প্রশাসন নিশ্চিত করবে। নিশ্চিত করে উনাকে উনার গন্তব্যস্থল যেখানে সেদিকে উনি পুলিশ পাঠানোর ব্যবস্থা করবে। এখানে তো আপনার সাথে আমার কিছু কথা আছে, হ্যাঁ। কিন্তু আমি সবার সঙ্গে আমার সাথে কথা বলতে হবে। যে একটু কথা বলতে চাচ্ছে উনার সফর সঙ্গে 1 মিনিটে বলবেন একটু। জি জি বলুন, নাম বলেন আপনার। আমার নাম মাওলানা মাসুম বিল্লাহ ইমদাদি, আমি হুজুরের সফর সঙ্গী এবং ওনার মাদ্রাসার পরিচালক। আপনি যে কথাটা বললেন যে হুজুর শাহবাগী, আমার একটু সংশোধন করে দিন সুপ্রিয় দর্শক, আপনি আমার কথা না, সেটা আপনি হয়তো ছিলেন না, আমি এই বিষয়টি ক্লিয়ার করছি। এটি উনার যে ব্রিফিং, উনাকে যখন নিয়ে গেছে তারা যে প্রশ্নগুলো করেছে সেগুলো আমি অবতারণা করেছি, এটা আমার বক্তব্য না। আমি একটু শেষ করি ভাই প্লিজ। জি জি, এখানে ওনারা ছিলেন, হ্যাঁ, আপনি আপনার বক্তব্যটা বলবেন। না আমি আমার এটা উনি বলবো, আপনি এভাবে বলছেন, না না আপনি এভাবে আমি বলছেন। বলি, আমি শেষ করতে, উনি বলছেন যে উনি আপনি একজন শাহবাগে, সাংবাদিক, আপনি বস্তুনিষ্ঠ আপনি বলেন তথ্য দিতে হবে। ভাই, আমি লাইভে আছি, আপনি আপনি লাইভে হুজুরে যেটি বলছেন এখানে পুলিশ প্রশাসন আপনি আপনাকে লাইভে বলছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি ক্লিয়ার করবেন। আপনাকে বস্তুনিষ্ঠ তথ্য দিতে হবে। হ্যাঁ আমি বলছি আপনাকে বস্তুনিষ্ঠ তথ্য ভাই, আমি দিতে বলছি, হবে। আমি উনি যেটি আপনি বলেছেন, এভাবে বললেন যে হুজুরের বক্তব্য উঠে এসেছে, হুজুর শাহবাগী, হুজুর সাঈদীর ফাঁসি হুজুর না, দাবি মনে করেছেন। হুজুরে বলেছে, বলেছেন আপনি, বলেছেন। আপনি ক্লিয়ার করেন বিষয়টা। হ্যাঁ, আপনি যে বিষয়টা আগে বলেছেন লাইভে রয়েছে, একটু বলেন ক্লিয়ার করছি যে আপনাকে কি প্রশ্ন করেছিল ওরা। তারা জিজ্ঞাসা করছিল প্রথমে গেছেন কি? এক্স্যাক্টলি, হ্যাঁ আমি তখন তাদেরকে জবাব দিছি, আমার ওই যাওয়াটার ব্যাপারে আমার খোলাসা জবাব ফেসবুকে এক্স্যাক্টলি দেওয়া আছে। আছে। ওইখানে যাওয়াটার সাথে আমার আপনি অনুতপ্ত হয়েছে সেটাও বলেছেন। ওখানে সম্পৃক্ততাই নাই। নাই, অনুতপ্ত হ্যাঁ। একটা হইলো যদি আমি ইচ্ছাকৃত করি, অনুতপ্ত। ওইটা আমার ইচ্ছাকৃত বিষয়ও নয়, ওইটা ওই সময় করার বয়সও আমার নেই, ওটার বিষয়ে আমার কোনো জানাও নেই। এরপরও আমি ওই বিষয়ে ক্ষমা চাইছি। সেটি কি ওদের বক্তব্য ছিল? আপনার ওদের বক্তব্য ছিল। এক্স্যাক্টলি, আমি সেই কথাটাই বলছি যে আপনার না, ওদের বক্তব্য। হুজুরের বক্তব্যে উঠে এসেছে হুজুর শাহবাগী। হুজুর বলেছেন, ওনার স্টেটমেন্টে, ওনার স্টেটমেন্টে এটা আপনার রং, এই তথ্যটা ভুল। আপনার যেটা আমি আপনি যেটি আমাকে বলেছেন যে ভাই কি ঘটেছিল, এখন বাকিটা হ্যাঁ। এবার আপনি যদি বলেন ঘটনা সম্পর্কে কোনো কিছু বলতে চান, আমার এখানে উপস্থাপনা আমি হচ্ছে যে যেহেতু এটা লাইভ হচ্ছে, হ্যাঁ, দর্শকরা বলেন। দেখবে, এটা সবারই জানা থাকা দরকার। জি। ওনারা আমাদেরকে, আমি প্রথমত খুব বিনয়ের সাথে আপনার এই যে তথ্যটা আপনি বলছেন, আপনার কথাটা এমন ভাবে প্রচার হচ্ছিল যে হুজুরির শাহবাগে এটা স্বীকার করছে, যার জন্য আমি কথাটা আচ্ছা, সেটা আমি ক্লিয়ার করব, আপনার বক্তব্যটুকু বলেন। আমি ক্লিয়ার করে দিচ্ছি যে হুজুরের সাথে এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই, জি। কারণ তিনি তখন ছাত্র ছিলেন। জি। ছাত্র বয়সে আপনারা জানেন, যারা কমই ধারায় শিক্ষা ব্যবস্থা লেখাপড়া করে, আমাদের উস্তাদরা যদি আমাদেরকে কোনো দিকে ডাক দেয়, জি। তাহলে আমরা তাদের সাথে যাই। কি বা কেন নিচ্ছে ওই ব্যাপারে আমাদের বিচার করার সুযোগ থাকে না, কারণ আমাদের উস্তাদ বলেছে এটা আমাদের জন্য বড় কথা। জি। তো সেই মর্মে সেই সময় ওই মাদ্রাসায় যতগুলো ছাত্র পড়ালেখা করছিলেন ফরিদ মাসুদ সাহেব হুজুরের কাছে, তখন সবাই ওখানে উপস্থিত ছিলেন।
আমি নাম বলে অনেকের নাম বলতে পারি, কিন্তু এটা বলা উদ্দেশ্য না। এখানে সবাইকে উপস্থিত ছিলেন কারণ হুজুরা ডেকেছেন। আর ওনাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। ওই প্রোগ্রাম ওনারা করেছিলেন স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে। ওই প্রোগ্রাম করার পরে ওনারা হুজুর পরে বলছিলেন যে চলো দেখি ওখানে স্বাভাবিক কি হচ্ছে দেখে আসি। তো হুজুর যেহেতু একটা বড় ফিগার, আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সাহেব, যার কারণে হুজুরকে দেখে অনেক ক্যামেরা হাজির হয়। হুজুরও ওখানে ঐক্যমত পোষণ করতে যাননি। আর হুজুরও স্পষ্ট করেছেন, আমি যারা দেশদ্রোহী, যারা দেশের অপরাধ মানে দেশের স্বাধীনতা বিনষ্ট করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই কথাটাই বলছে। এবং সেখানে হুজুর ছাত্র হিসেবে উপস্থিত ছিলেন। এখানে না হুজুরের কোনো সম্মতি আছে, না কোনো হুজুরের সম্পৃক্ততা আছে, না হুজুরের কোনো বক্তৃতা আছে। আমাদের সাইদ সাহেব হুজুর এ ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। তারপরেও হুজুর যেহেতু আমাদের আমরা সবাই দিনের কাজ করি, জামাত ইসলামের অনেক বড় একটা সংগঠন, ওনারা আলহামদুলিল্লাহ দিনের কাজ করে, আমরাও তাদের সাথে দিনের কাছে মাঝে মাঝে কাজ করি। তো সেই কারণে ওনারা মনোকষ্ট পেয়েছেন, ভুল বুঝেছেন বিধায় হুজুর এই মর্মে বিভিন্ন তথ্য হুজুর দিয়েছেন, বারে বারে বিভিন্ন সাক্ষাৎকার পত্রিকাতে বিভিন্ন চ্যানেলে হুজুর দিয়েছেন, স্পষ্ট করেছেন। যাই হোক, করার পরে আজকে যখন আমরা প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে আসি, আসার পরে তারা এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদেরকে গাড়িতে প্রথমে বসাইছিলাম, আমাদের যারা আমাদেরকে রিসিভ করতে এসেছিলেন তাদেরকে পিটিয়ে ওখান থেকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পরে আমরা তখন একা হয়ে পড়ি, শুধুমাত্র আমরা সফরসঙ্গী এবং হুজুর। তো একা হয়ে পড়ার পরে আমাদেরকে তখন তারা বলে যে গাড়ি থেকে নাম, গাড়ি থেকে নাম। আমরা যখন না নামি তখন একটা ছেলে চিকন করে এসে সে একটা বড় বাঁশ নিয়ে এসে আমাদের গাড়িতে এইভাবে আঘাত করতে যায়। তখন আমি গাড়ি থেকে নেমে ভাই থামেন থামেন। এরপরে যখন কন্ট্রোলে আসে না তখন হুজুর নেমে বলতেছে, ভাই কি হয়েছে বলেন, আমি তো আপনাদের এলাকার মেহমান, আমার সাথে আপনারা এমন করতেছেন কেন? পরে কোনো কথা শুনে আপনি হুন্ডায় ওঠেন, আপনি হুন্ডায় ওঠেন, আপনার সাথে কথা বলেছেন। এগুলো হুজুর বলেছেন। ঠিক আছে। যে আজকের বিষয়টাকে আপনি কি মনে করেন যে ওই আগের ঘটনা, মানে যে বিষয়টা হুজুর ব্রিফ করেছে, ব্যাখ্যা করেছেন যে এই ঘটনার সাথে হুজুর জড়িত না, সেই বিষয়টাকে কেন্দ্র করে নাকি কোনো সেই বিষয়টাকে কেন্দ্র করেই এটার অবতারণা হয়েছে আজকে, এটা স্পষ্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বলেছেন যে এটাকে অপহরণ কিনা, দেখেন আজকে যদি আমাদের আমরা কিন্তু লাইভ লোকেশন শেয়ার করেছিলাম, যদি লাইভ লোকেশনটা শেয়ার না করতাম আমাদেরকে কেউ খুঁজে পেত না। এমন গহীন অরণ্যে নিয়ে গেছে, একবার যেখানে যায় ওই লাইভ লোকেশন শেয়ার করার কারণে আমরা আমাদের অবস্থান যখন গতিবিধি টের পাই, তখন ওরা খবর পায় কেমনে যে আমাদেরকে নিতে আসতেছে, তখন ওরা আরেক জায়গায় আরেক টিলায় নিয়ে যায়। এমন করতে সর্বশেষ আপনাদেরকে মেম্বার নিয়ে আমি আসি বলি, এমন করতে করতে তারা বিভিন্ন ভিতরে অনেক জায়গায় নিয়ে যায় এবং তাদের হাতে লাঠি সোটা ছিল। এক পর্যায়ে তারা লাঠি সোটা ফেলে আমাদেরকে একটা ময়দানে নিয়ে যায়, স্কুল মাঠ 8 নং, ওখানে কি একটা স্কুল মাঠ আছে, ওইখানে দাঁড় করায় রাখে। তারপরে একজন হুন্ডা চালায় আসে, ওনাকে দেখে সবাই হুন্ডা টুন্ডা রেখে ফেলে চলে যায়। উনি গালিগালাজ করে এবং তারপরে আমাদেরকে হুন্ডা করে নিয়ে এসে এই যে আমাদের সম্মানিত স্যাররা আছেন, স্যাররা আলহামদুলিল্লাহ ওনাদের সদ উদ্যোগে সদিচ্ছার কারণে আজকে আমরা নিরাপদে এখানে আসছি। আপনার নামটা? আমার নাম মাওলানা মাসুম বিল্লাহ ইমদাদি, আমি হুজুরের মাদ্রাসার পরিচালক। যে দর্শক শুনছিলেন হুজুরের সফর সঙ্গী যিনি মাসুম বিল্লাহ, উনি বলছিলেন ঘটনা সম্পর্কে এবং কি কারণে ঘটনা ঘটতে পারে সেটি উনি ওনার ধারণা থেকে বলেছেন। আমরা শেষ করব দর্শক, আমরা যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে সাইদ হুজুর বর্তমানে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশি হেফাজতে রয়েছেন, উনি অক্ষত রয়েছেন, উনি নিজ মুখে সেটি বলেছেন। এবং যেই কারণে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রশাসন রয়েছেন দর্শক, যে বিষয়টি আমরা জেনেছি তারা জানাচ্ছে বলে বলে মোটামুটি হতে না পারে। তারপর তা আসলে আপনি তো মাহফিলে যাচ্ছিলেন, তো কি ঘটনা ঘটেছিল একটু যদি বলেন সংক্ষেপে। এখানে ওনারা সন্ধ্যার থেকে আমাকে বলছিল যে মাহফিলে ঝামেলা। আমি তাদেরকে একাধিকবার বললাম যে আপনারা ঝামেলা হলে প্রশাসনকে জানান, যদি করতে হয় শক্তভাবে করেন, আর না করতে হলে আমাকে বলেন, আমি ঢাকা চলে যাই, আমি যেহেতু কাছেই আছি, প্রোগ্রামে না আসলাম। তারা জানাচ্ছে বলে বলে মোটামুটি আধা ঘন্টা আমি হিয়াকো বাজারে অবস্থান করছি। এর ভিতরে অনেক মানুষ জড়ো হয়ে গেছে আমাকে দেখে, ওনারাও মাহফিলের যে দিকে যাবে, তারা বলতেছে চলেন, কোনো সমস্যা হবে না। তা আমি শুধু তাদের অপেক্ষায় ছিলাম যে যদি সমস্যা হয় আমি চলে যাব, আমি যাওয়ার জন্যই তৈরি ছিলাম, গাড়ি এদিকেই আমার মুভ ছিল, ঢাকার দিকে। এর ভিতরে ওনারা বলতেছে ঝামেলা আসবেন না, ঠিক আছে আমি রেডি। হুট করে আরেকজন যিনি আমাকে দাওয়াত দিচ্ছেন মূলত, উনি আমাকে বলতেছেন যে আমাদের প্রায় 30-40 জন যুবক চলে গেছে হুন্ডা নিয়ে, আপনি ওদের চলে আসেন, সব ক্লিয়ার হয়ে গেছে। তো যখন যুবকরা এই পর্যন্ত চলে আসছে হুন্ডা নিয়ে, তখন আমরা রওনা দিই। এবং মাঝখানে আবার গাড়ি রোধ করে বলতেছে হুজুর ওখানে নাকি ঝামেলা হচ্ছে, মানে এটা কমিটির কেউ না, এখানের একজন আলেম বলতেছে ঝামেলা হচ্ছে। তো আমি বলছি তখন আমি গাড়ি নিয়ে রিটার্ন যাই। তখন যুবকরা বললো না চলে আসছে কিসের, আমরা যদি কোনো কিছু করা লাগে, এভাবে বলতেছে জীবন দেওয়া লাগলে জীবন দেবো। আমি বলছি ভাই এটা আবেগের জিনিস না, এখানে পরিস্থিতিটা মোকাবেলা করা সবচেয়ে বড় বিষয়, আমরা পরিস্থিতিটা শান্ত হোক পরে আসবো। এখন এতগুলো মানুষের মাঝখান দিয়ে তো আমি ঢাকায় যেতে পারি না,
তো এরা আমাকে সামনে নিয়ে চললো, আর যে এলাকার নাম বলছেন ওখানে যাওয়ার পরে দেখি কিছু যুবক লাঠি আরো অনেক কিছু অস্ত্র নিয়ে দাঁড়ানো। তো ওরা গাড়িতে দরজা টোকা দিচ্ছে আমাকে বের হওয়ার জন্য, বের হন বের হন। তা আমি বের হলাম, বের হওয়ার পরে একজন গাড়িতে আঘাত দিবে, তা আমি বললাম ভাই কেউ গাড়িতে আঘাত দিয়েন না। ওপর দিকে আরেকজন বলতেছে পেট্রোল ঢাল, গাড়ি পুরা, এই বিভিন্ন বাজে বাজে কথা আর কি, গালিগালাজ। তো আমাকে বলতেছে আপনি হুন্ডায় ওঠেন, আমি বললাম গাড়িতেই যাই, হুন্ডা উঠে ঠান্ডা লাগবে, তা আপনার সাথে এখানে আমরা ভালো ব্যবহার করার জন্য আনিনি। পাশ থেকে অনেকেই যে কথাগুলো বলতেছে, তো আপনি সুন্দর মতো কথা শুনেন, আমরা আপনার গায়েও হাত দেবো না, অসম্মানীয় করবো না। আমাকে অসম্মানী না করলে আমার গাড়িতে আমাকে যেতে দেন, আপনারা আপনাদের হুন্ডায় যান। না, হুন্ডাতেই উঠতে হবে। তো আমার পাশে আমার ছোট ভাই ছিল, ও বারবার মানা করতেছিল হুন্ডায় উঠবে না। তো আমার পাশে ড্রাইভার আর দুইজন সফর সঙ্গী, দুজনকেই যথেষ্ট আঘাত তারা দিল, অনেক মানলো। এর ভিতরে তারা আমাকে সেভ করতে যায়, তারা মারটা খাইছে আর কি। তো তখন আমি বললাম ঠিক আছে, মারামারির দরকার নেই, হুন্ডায় উঠো। এর ভিতরে হুন্ডায় উঠলাম, আরেক জায়গায় এসে একটু ব্যাকে আসলো, এসে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গেলো আর কি। তা আমি বললাম ভাই এদিকে কোথায়, আপনারা এমন জায়গায় বসেন যেখানে মানুষ আছে। না আপনার কোনো টেনশন নেই, যান চলেন, কথা ওখানে হবে। কোথায়? আমাদের দোকান আছে, ব্যক্তিগত দোকান আছে। আচ্ছা ব্যক্তিগত দোকানে আপনারা এটা কোন জায়গাটায়? পেরেশানি নিয়েন না। আচ্ছা আমি পেরেশানি নাই, কিন্তু আমার তো জানতে হবে কোথায় নিচ্ছেন আপনি। এই বলে বলে তারা একবার এইদিকে দাঁড়া, একবার ওদিকে দাঁড়া, অনেক দূরে নিয়ে গেল। এর ভিতরে মাঝখানে কয়েকটা জিনিস বললো যে আপনি এই দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি চাইছেন, সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে। তাই বললাম ভাই আমি সাকা চৌধুরীকে ভাবে আমাদের জানা নাই, মানে সালাউদ্দিন কাদের বলতেছে, আমি ওনাকে ভাবে জানা নাই। যাই হোক, চিনসি বিএনপির, বাকি উনার ফাঁসি চাওয়া বা উনি কি, আমি এগুলো কিছু জানি না। বাকি সাইদি সাহেবের বিষয় যেটা বলতেছেন, এটা হলো আমি 13 সালে আমি যেখানে পড়ি, আমাদের ওস্তাদরা সব ছাত্রদেরকে নিয়ে গেছে, আমরা তখন ছোট, পড়ালেখা করি। তো ওই অবস্থায় আমরা জানতামও না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে, আমাদের অজান্তেই ওখানে যাওয়া। তো ওখানে ফাঁসি চাইছেন হচ্ছে একজন, আমরা পাশে ছিলাম, আমি তো চাইনি। আর উনি কি বক্তব্য দিচ্ছে আমি জানিও না। এরপরেও আমি ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি সবার কাছে আমার ফেসবুকে লাইভে অনেক বয়ানে বলছি যে এটা আমার ভুল, যদি আমি অনাকাঙ্ক্ষিত ভাবে গেছি। এরপর আপনাদের যারা কষ্ট পাইছেন আমি ক্ষমা চাই। আর সাইদি সাহেবকে এদেশের জনগণ রাজনীতির পরিচয়ের ভিন্ন ভাবে মহব্বত করে, তো ওই জায়গা থেকে আমাদেরও মহব্বত আছে আলিম হিসেবে। তো এখানে তো ওই বিষয় তো ভাই ক্লিয়ার। ওই ইস্যুতে আপনারা আমাকে ধরবেন। ইস্যু তো ছিল আমি জানি একটা সভাপতি বা প্রধান অতিথি কেন্দ্র করে। তো ইস্যুটা ও কেন্দ্র থেকে বাদ হয়ে আমার কাছে আসলো কেন? কয় না আপনি ওটা কেন করবেন, আপনি কেমন তাহলে কি 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 মুসলমান, আপনি কি আলেম হয়েছেন? ভাই আমি তো এই বিষয়ে ক্ষমা চাইছি, আপনারা আমাকে ক্ষমা না করতে পারলে আল্লাহর কাছে কিভাবে আপনারা ক্ষমা আশা করেন? আর আমি মেহমান, সবচেয়ে বড় কথা। তো তারা এক জায়গায় নিয়ে যাওয়ার পরে এর ভিতরে হুট করে একজন মেম্বার গেলেন, মেম্বার যায় বলতেছেন এই কারারে তোরা কারা, কি সমস্যা, হুজুরে কে আনছে? তা আমাকে যায় পরিচয় দিলেন মেম্বার। তা বললাম ভাই কি কিছু সমস্যা? আপনি আমার সাথে উঠেন, চলেন। কোথায়? চলেন। তা ওনার হুন্ডাতে আমরা আবার দুজন উঠলাম। উনি পরে ওদেরকে কারা কারা আসছে চিনেন? ভাই আমি তো একা নতুন, তো কারো চিনি না। ঠিক আছে চলেন, আমি দুঃখিত আপনার এই কাজের জন্য। তো উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো, পরে আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখলাম, ওনারা এখানে আনলেন। সেক্ষেত্রে আপনাকে কোন ধরনের শারীরিক আঘাত আমাকে করেন, ওই যে বললাম আমাকে ঠেকাইতে গেছে, মানে আমার যারা ওরা ঠেকাইতে যে ওরা আমার গেছে। আপনার কি অ্যাজাম্পশনটা কি মনে হয়, এটাকে আসলে যেটা বললো তারা সেটা কি একটা অজুহাত, নাকি মূলত হচ্ছে তো অতিথি করা না করা, সেখানে যেটা আগে থেকে আপনাকে ইনফর্ম করা হয়েছে এখানে ঝামেলা হতে পারে বা ঝামেলা হবে এই ধরনের? আসলে ঝামেলা তো মাহফিল কেন্দ্রিক বা অভিজ্ঞতা কি বলে মানে আমাদের অভিজ্ঞতায় এরকম দেখা যায়, সভাপতি প্রধান অতিথি নিয়ে অনেক ঝামেলা অনেক জায়গায় হয়, কিন্তু ওই অ্যাটাক বক্তার উপরে আসে না, কারণ বক্তা তো এখানে একদমই নির্দোষ। সে দাওয়াতপ্রাপ্ত মেহমান, সে আসবে যাবে, ব্যক্তিগত কোন্দলগুলো ওনারা ঠিক করবে। তা আমি তো জানি যে এখানে ওনাদের ব্যক্তিগত কোন্দল মেম্বারে লাগছে, ওটা রাজনীতিক হবে, আগামীকাল এটা ক্লিয়ার হবে। তো ওইটার ইস্যু আমার উপরে কেন আসবে? আপনাকে যিনি দাওয়াত দিয়েছেন মূলত আপনার সাথে কমিউনিকেট করছেন ওই উনি হচ্ছেন আজিম ভাই, উনি আমার মুসল্লি মূলত। উনি ঢাকায় থাকে, উনি এলাকার জামাই, উনি এলাকা সম্পর্কে তেমন কিছু জানে না। আমি ওনাকে বলছি আজিম ভাই আপনি তো নতুন মানুষ, আপনিও এলাকার জামাই, আমিও নতুন, আপনি একটু প্রশাসনকে করেন। তো উনি একবার বলতেছিল আসেন না, আবার ওই মাদ্রাসার মতো আমি বলতেছি হুজুর আসেন, আর অনেকখানে লোক বলতেছে আসেন। তা আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, কিন্তু ওনারা কিন্তু লোক পাঠাই দিছে অলরেডি। লোক পাঠানোর পরে বলতেছে হুজুর সমস্যা, এখন ওই লোক তো আমার গাড়ি ছাড়তেছে না। লোক 2-3 জন হইলে আমি গাড়ি ঘোড়ায় চলে যেতাম, লোক তো 40 জন। এই 40 জনকে আমি ওভারটেক করে কিভাবে যাব? তখন আমিও আটকে গেছি, ওরাও আটকে গেছে। অর্থাৎ তারা আপনাকে গতিরোধ করে একটা জায়গা নিয়ে গেছে, সেখানে আবার মেম্বার খবর পেয়ে গিয়ে আপনাকে সেফলি নিয়ে আসছে। পরবর্তী মনে হয় আমার সফর সঙ্গী ওই 999 আমাকে দেখাইলো, 999 ফোন দিছে, তা ওনারা পরে যে
তাহলে এই যে বিষয়টা এখানে গুজব ছড়ানো হয়েছে মানে অপহরণ, এটা কি আপনি মনে করেন যে এটা অপহরণের পর্যায়ে এটা পড়ে এটি? আপনি কি অপহরণ তো করে মূলত টাকা পয়সা বা অন্য কোনো ধান্দার জন্য। এটা অপহরণ না, এটা এলো আমাকে ব্যক্তিগত অ্যাটাক করার জন্য। হয়তো কেউ, তা আপনি না গেলে মাহফিলটা হবে না বা অন্য কোনো এটা ভিন্ন ইস্যু থাকতে পারে, এটা আমি বলতে পারতেছি না আপাতত। বাকি এটার কোনো যুক্তিতেই মনে হয় না যে কোনো মেহমানের উপরে এভাবে অ্যাটাক করা তারা যায়। কি সেখানে পলিটিক্যাল কোনো আইডেন্টিটি বলছিল বা বিএনপি করে বা অন্য কোনো দল বা দুই দলের জামাত? নামই আসছে, আমি দলগুলো বলতেছি না। দর্শক শুনছিলেন জনাব মাওলানা সাহেব বলছিলেন যে সাইদ সাহেব বলছিলেন যে তিনি পুরো ঘটনাটা বিবরণ দিলেন কিভাবে কি ঘটেছে। তো সেখান থেকে তিনি এখন নিরাপদভাবে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে আছে। আমরা আরেক মিনিট কথা বলবো, এখানে স্থানীয় একজন আলেম রয়েছেন। ভাই আপনার নামটা কি? মুজিবুর হক। মুজিবুল হক। আপনি একটু বলবেন যে আপনি তো ওই এলাকার, তো আসলে বিষয়টা কেন ঘটলো বা কি? আমিও এলাকার না, আমি যে হিয়াকো এলাকার। সাদ ভাইয়ের সাথে আমার সাথে আগে থেকে রিলেশন বন্ধু। আমি আমার উদয় পাত্র একবার আনছিলাম, যে আনার পরে ভাইয়ের সাথে হিয়াকোতে দেখা হলো। তো দেখা হওয়ার পরে ভাই আমাকে বুকে জ্বরে নিছেন, মানুষের জড়তা দেখছি। আসলে আমি মনে ছিলাম কি এই ঘটনাটা আমি জানতাম না। ভাই আমাকে বললো গাড়িতে উঠেন চলেন। আমি বলছি ভাই আমি মাহফিলের আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে কাজ করতেছি, তো আপনারা জানেন ইনশাল্লাহ আমি পরে। তখন কি করে আমি ওই মাহফিলে যাওয়ার জন্য, যেহেতু ভাই বলছে এতটুকু দূর থেকে যাওয়ার জন্য, মনকে বোঝাতে পারতেছি না। আমি কি করলাম, এই নাস্তা কাজ শেষ করে নাস্তা করতে গেলাম। পরোটা আনলো, পরোটা আনার সাথে আমাদের ওলামায়ে কেরাম এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় মসজিদের মহোদয় সাহেব হাফেজ ইলিয়াস সাহেব উনি আমাকে ফোন দিচ্ছেন, ভাই ভাইয়ের উপরে অ্যাটাক আসছে, আপনি আপনার হিয়াকো বাজারে ওনাকে কিছু দেশীয় অস্ত্র নিয়ে মোটর সাইকেল করে এরা নিয়ে গেছে। কোথায়? বরাবর আমার ভিতরে। কোথাকার কেন্দ্রীয় মসজিদ এটা? এই আমাদের হিয়াকো কেন্দ্রীয় হিয়াকো মসজিদে। মসজিদে। জি। উনি ফোন দেওয়ার পর আমি 999 ফোন দিলাম। আমি মানে প্রশাসনকে ফোন দিচ্ছি যে, তখন আমি 999 ফোন দেওয়ার পরে আমার মনে হয় প্রায় 10 মিনিট লাগছে 999 আমাকে কল রেখে আমাকে বলছে কল কাটিয়েন না। সর্বপ্রথম আমাকে ফটিকছড়ি করছিল, ফটিকছড়ি ল্যান্ড থেকে করে আমাদের বুসপুর থানা সম্ভবত আমাদের দাঁতমা থানা তদন্ত কেন্দ্র এদেরকে পাঠাচ্ছে। পাঠানোর পর আমি ইয়ার পর আমি লাইভে ঢুকে গেছি। আমি বলতেছি ওনারা আসতেছে, যেহেতু লেট হচ্ছে, আমি লাইভে ঢুকে সর্বপ্রথম আপনি তখন কি হিয়াকোতে হিয়াকোতে অবস্থান করতেছেন? তার মানে ওখানে আপনি যান নাই? না, আমি যাইনি। আমি আমার যেটা প্রতিনিধি। জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ঘটনাটা আপনার কি ধারণা হচ্ছে, এটা কি আসলে কি অপহরণের পর্যায়ে পড়ে নাকি মূলত হচ্ছে যে ওখানকার ওদের অভ্যন্তরীণ কোনো অভ্যন্তরীণ কন্দলের কারণে এই ঘটনা? এই ঘটনাটা আসলে ভাই যেটা বলছে কোনো দলের নয়, যেগুলো দলের কোনো সন্ত্রাসী যে ভাই আবার ছবি দেখালেন। আমি এটা কথা স্পষ্ট করি, যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন ভাইরাল হচ্ছে যে ছবিগুলো দুইজন ব্যক্তি অভিযুক্ত, এই দুইজন ব্যক্তি খোঁজ খবর পাওয়া গেলে এরা ইয়াবা ব্যবসায়ী সেখানকার এই মাহফিল কমিটির সাথে জড়িত কেউ আছে, এখানে সম্পৃক্ত কেউ আছে? সম্পৃক্ত ভাই আছে সব। দর্শক আমরা ওখানকার একজন সর্দার আছেন, গ্রাম সর্দার, যিনি হলুদিয়া তার বাড়ি, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই একটু যদি বলেন যে আপনারা যে মাহফিলটা করছিলেন, এমনি সচরাচর আমাদের এই এলাকায় বা দেশীয় যে আইন রয়েছে, মাহফিল বড় ধরনের কোনো আলেম বা বড় ধরনের কোনো বক্তা আলোচক যদি আনতে হয় বা মাহফিলের নিরাপত্তার সাথে অন্তত প্রশাসনকে মৌখিক হইলেও অবহিত করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তা আপনারা কি প্রশাসনকে বিষয়টি অবহিত করেছিলেন কিনা, আর এই ঘটনাটি কেন ঘটলো আপনার কি মনে হয়? আমি প্রশাসনকে আমরা অবৈধ করি নাই, আমার জানার মধ্যে কলে এই যে আজকে হইতো না। আমরা ডক্টর ইউনূস আসার পরে যে মাহফিলের জন্য উন্মুক্ত ক্লিয়ারলি, এই কারণে সম্ভবত এটা হয় নাই। জি। আজকের যে ঘটনাটা, এটা আমি যতটুকু জানি, আমি মাগরিমের পরে বাজারে একটু আলোচনা পাইলাম যে এই হুজুর আসতেছে, হুজুর শাহবাগী হুজুর আসতেছে, সম্ভবত ঝামেলা হইতে পারে। তাই আমার প্রতিনিধি যারা আছেন তাদেরকে বলছি যে হুজুর নিয়ে একটু ঝামেলা চলে, হুজুর কোন জায়গায় আছে দেখেন, এই সমস্যা। যে ভিডিওতে অনেকটা দেখাচ্ছে যে হুজুর নাকি ওই শাহবাগী হুজুরের সাথে ওখানে ইয়ার সাথে জড়িত আছে, বুঝতে পারছি। হুজুরের ছবি শুধু আছে। এই বিষয়ে আমি বললাম যে ওনাকে যে আনছে দাওয়াত দিয়ে, জি। তার লোক বিষয়টা শেয়ার করছে যে এই বিষয়ে একটু সমস্যা হতে পারে, হুজুর সম্মানী ব্যক্তি, আইসা অসম্মান দরকার নাই, জি। কোন জায়গায় আছে একটু দেখেন, আমরাও দেখি কি এটার সমস্যা করা যায় কিনা। পরে জসিম মেম্বারে আবার ফোন দিল যে করিম দেখ, হুজুর একটু সমস্যা আছে, হুজুরের দাওয়াত দিচ্ছে, তোরা থানা তো জানাস নাই, তো একটু সমস্যা আছে, হুজুরের আইতে নিষেধ কর, সম্ভবত এরকম ঝামেলা চলে যে ইয়ে হইতে পারে। তা আমি নিষেধ করার পরে আমি বাজারে তাদের সাথে বসে দেখা করার পরে আবার গেছি যে হুজুরে নিষেধ করছে কিনা। আমি কয়েকবার ফোন দিয়ে নিষেধ করছি, পরবর্তীতে রিসিভ করতেছে না। পরে দেখলাম যে আমাদের ছেলে পেলে আইতেছে এদিকে, কারো মোবাইলে সংযোগ দেন রানিং আছে,
যে তোরা কোন দিকে যাস, কি এসব বিষয়। পরে আমি আবার মাদ্রাসাতে গেলাম যে হুজুর কে অফ করাছেন কিনা। এবার আজিম ভাই আবার জসিম মেম্বারের সাথে ফোনে কথা বলছে যে জসিম ভাই আপনি একটু দেখেন, হুজুর আসছে কিন্তু খেয়া কিন্তু চলে আসছে, অপেক্ষায় আছে, এখন আপনি যদি একটু বলেন। এর মাঝামাঝি আমি আর এখান থেকে আয়া পড়ছি, কথা অবস্থায় আমি বাড়ি আয়া পড়ছি। আসার পরে কিছুক্ষণ পরে শুনলাম যে কি হুজুরকে অ্যাটাক করছে। এই কথা শুনে মোটরসাইকেল নিয়ে সামিদ আলী মাহমুদের নাম শুনে আসছি, দেখছি নাই। তাকিয়ে বাজার আসছে, অনেকক্ষণ ছিলাম নাই, হুজুর গুলো ভিতরে নিয়ে গেছে। ভিতরে নেওয়ার অনেকক্ষণ পরে পুলিশ গেছে দিক থেকে। পরে আমরাও মাহফিলের লোকজনের দিকে আগাইতেছি। এই অবস্থায় পুলিশ যে হুজুরকে নিয়ে আসছে। এখন ওখান থেকে আমরা দুজনে আসছি যে ওখানে রাস্তাঘাট মোটামুটি ব্যারিকেড দিয়ে রাখছে। আমরা দুজন আসছি যে আমরা হুজুর কি সুস্থ আছে কিনা দেখার জন্য। যদি হুজুর সুস্থ থাকে, থানাতে থাকে, তাহলে আমরা অবরোধ এটা উদ্যোগ করবো। আমি এসে এখানে ফোন দিছি যে হুজুর ঠিক আছে, ঠিক আছে, হুজুর ঠিক আছে, তোমরা রাস্তাঘাট ক্লিয়ার করে দাও, তোমরা যার পথে বাড়ি যাও। হুজুরকে এখন আমাদের প্যান্ডেলে অবরোধটা কারা করছে? ওই যে আমাদের মাহফিলের আয়োজন হুজুরের সমর্থক যারা, তারা যে হুজুরকে এই মুহূর্তে পুলিশ দেবে না, কারণ হুজুরের নিরাপত্তা কি। এখন আর হুজুর আশা করো না, তোমরা বাড়িতে চলে যাও, রাস্তাঘাট ক্লিয়ার দাও। এই বললে আমি এখন ওই পর্যন্ত আসি। জি এই বিষয়টা কি কারণে হতে পারে বলে, আপনি যে ওই এলাকার মানুষ? জি আসলে ওই যে এটা হুজুরকে দাওয়াত দেওয়ার সময় মানে এরকম অনেকজনে লেখালেখিও করছে, শোনা কথা। আমি আসলে এটা ইয়া করে নাই যে হুজুর সাহাবেক হুজুর কি জন্য দাওয়াত দিচ্ছে, সেই এরকমই বিষয়টা। এই বিষয়ে আমি মনে করি যে এটাই। এখন যে বিষয়টা প্রচার করা হচ্ছে বা ওখানে ওই এলাকা থেকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওনাকে অপহরণ করা হয়েছে, তা এটা কি, আপনি তো পুরো ঘটনাটাই জানছেন, এটা কি অপহরণের পর্যায়ে পড়ে কিনা? বা যে আসলে অপহরণ করলে আমি হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আপনি কোনো আঘাত হয়েছে কিনা, আমরা মোবাইল বা টাকা পয়সা কোনো কিছু নিয়ে গেছে কিনা। হুজুর বলছে যে না, কোনো কিছু এনে নাই, এমনি ধরাধরি হয়েছে, হারাহারি হয়েছে, আমার লোকজনই মারছে, আমাকে আঘাত করে নাই। তারপরেও তো দস্তাদস্তি হলে হালকা পাতলা এরকম ইয়া করছে, কোনো আঘাতও করে নাই, কোনো কিছু নেয় নাই। তা আমি এটা কি বলবো, আর আমি বুঝতেছি না যে অপহরণ কি। আপনার কি নাম? আব্দুল করিম। দর্শক শুনছিলেন, ওখানকার গ্রাম সর্দার আব্দুল করিম বলছিলেন যে পুরো ঘটনাটি এখানে এই মূলত যে ঘটনাটি আসলে ঘটেছে সেটিকে অনেকটা হুজুরকে অপহরণ করা হয়েছে বলে প্রচার করা হয়েছে, কিন্তু সাথে সাথেই যে ঘটনাটি ঘটেছে উনার গতিরোধ করা হয়েছে যাতে মাহফিলে যেতে না পারে। গতিরোধ করে উনাকে হয়তো একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে উনার যে বিবরণ আমরা জানলাম, ওই এলাকার মেম্বার, আমরা হয়তো নামটি পাই না, কোন মেম্বার হতে পারে, কাশেম মেম্বার, 8 নং ওয়ার্ডের মেম্বার কাশেম মেম্বার, তিনি যখন হয়তো খবর পেয়েছেন, তিনি নিজ উদ্যোগে গিয়ে উনাকে ওখান থেকে উদ্ধার করে বা উনাকে নিয়ে এসে এরই মধ্যে কিন্তু পুলিশ প্রশাসন এই খবরটি পাওয়ার পরে সাথে সাথে উনারা ফোর্স নিয়ে উনারা মুভ করে এবং উনারা করলিয়া তাকিয়ে বাজারে গিয়ে হুজুরকে গাড়ি সহ ওনারা অক্ষত অবস্থা পায় এবং দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে এবং এখানে এনে এখন এখানে আছেন সাথে উনার যারা ওলামায়ে কেরাম, ওই এলাকার সর্দার থেকে শুরু করে সবাই আছে। হ্যাঁ, উনাকে মারধর করা হয়েছে। একটু আমরা সবার সঙ্গে আমাদের কাছ থেকে শুনলেও পারেন আমাদের কথা শুনতে। জি, আমাদেরকে মারধর করেছে ওনারা অনেক। কতজন ছিল ওরা? ওনারা তো 30-40 জনের উপরে হইব। আচ্ছা, আপনাদেরকে কেন মারধর করলো? আপনারা তো আমরা তো কিছুই জানি না, আমরা তো যাচ্ছি মাহফিলে, ওনারা গাড়ি আটকাই দিল। কি বলছিল তারা তখন? তারা তো কিছু বলতেছে না, নামেন গাড়ি থেকে নামেন, দস্তাদস্তি করতে গাড়ি থেকে নামে, এই তো হুজুরে ঘুষা দিতেছে, ওইটা আমরা আটকাই দিকে আমরা মানে পুরা মানে 3-4 জন ওনারা গাড়ি ভেঙে ফেলাইবো, আগুন দিয়ে দিব, ওই আটকাই দিকে ওনারা ঘুষা টুষা দিয়ে আমাদেরকে পুরা মারধর করছে। আমার নাম হচ্ছে ইকবাল। দর্শক শুনছিলেন, উনি হচ্ছে হুজুরের সফর সঙ্গী, উনাকেও আঘাত করা হয়েছে। তো যে বিষয়টি বলছিলাম দর্শক, যেটি প্রচার করা হয়েছে যে হুজুরকে অপহরণ করা হয়েছে, মূলত যে বিষয়টি আমরা ক্লিয়ার করতে চাচ্ছি সকলের কাছে, আসলে উনাকে অপহরণ করা হয় নাই। ওই ধরনের অপহরণের পর্যায়ে ওই ধরনের ঘটনা ঘটনা মূলত হচ্ছে যে দুটি বিষয় এখানে কাজ করেছে। একটি হচ্ছে যে উনার ব্যাপারে যে কথাটা আসছে, উনি শাহবাগী বা শাহবাগীর সাথে হয়তো ছিলেন, উনি যেটি বলেছেন যে, বা হয়তো উনি মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হয়তো
ফাঁসির দাবি করেছিলেন বা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির দাবি করেছেন, এই বিষয়টি উনার বক্তব্য থেকে উঠে এসছে, যেটি উনাকে হয়তো তখন ওরা উপস্থাপন করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে সেখানে প্রধান অতিথি করা না করা নিয়ে দুটি পক্ষ কাজ করেছে। মূলত এই দুটির যে কোনো একটি কারণকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। আমার সাথে আমার ছোট ভাই ছিল। জি, তো এই মুহূর্তে এখন হুজুর এই মুহূর্তে এখন উনি দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে আছে।